প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত প্রসঙ্গ সড়ক নিরাপত্তা। আপনারা জানেন এই আলোচনাটি আসলে অনেক দিন ধরেই চলছে, কিন্তু আলোচনাটি আবার নতুন করে উঠেছে গত মঙ্গলবার সকালে। বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসের ছাত্র সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল, যাওয়ার পথে দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেছে আবরার হোসেন চৌধুরী। তারপরে শিক্ষার্থীরা আজকেও কিছু আন্দোলন হয়েছে, 3 দিন ধরেই আন্দোলন করছে সড়ক নিরাপদ করার দাবিতে। এই আন্দোলনটি এইরকম একটা আন্দোলন 8 মাস আগে আবারও হয়েছিল 2 শিক্ষার্থীর মৃত্যুর পর। অনেক প্রতিশ্রুতি আসে, অনেক রকমের দেয়া হয়, এটা করা হবে সেটা করা হবে, কিন্তু বাস্তবে সড়ক আসলে নিরাপদ থাকে না। আমরা এই দুটো ঘটনা হয়তো আমাদেরকে অনেক মধ্যবিত্তকে অনেক বেশি আলোড়িত করেছে বলে আন্দোলন হয়েছে, কিন্তু প্রতিদিনই দেশের কোথাও না কোথাও, ঢাকায় বা ঢাকার বাইরে কোথাও না কোথাও পত্রিকার পাতায় সড়ক দুর্ঘটনার খবর আমরা দেখি। ফলে সড়ক আসলে নিরাপদ না, এই দাবি অনেক দিন ধরে করা হচ্ছে। আমরা জানি গত 19শে ফেব্রুয়ারি একটি কমিটি করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য। মানে সড়ক যে নিরাপদ না তার মূল কারণ হলো সড়ক আসলে বিশৃঙ্খল, যার যেমন ইচ্ছা তেমন করে গাড়ি চালায়। সেই কারণে যতটা না দুর্ঘটনা, মানে হয়তো চালকের মানে অনিচ্ছায় যে দুর্ঘটনা, সেটা ছাড়াও আমরা দেখছি যে চালকের খামখেয়ালিপনা, চালকের অদক্ষতা, অপ্রশিক্ষিত চালক, ভালো গাড়ি না থাকা ইত্যাদি নানা কারণেও এটাকে আসলে ঠিক দুর্ঘটনা বলা যাবে না। আমি যদি জানি যে চালক প্রশিক্ষিত না, ভালো না, তাহলে সে যখন কাউকে মারবে তখন সেটাকে আর দুর্ঘটনা বলে পার পাওয়ার সুযোগ কম। তো এই কমিটি একটা হয়েছে 19শে ফেব্রুয়ারি, এবং সেই কমিটি বেশ কয়েকটি মিটিং করেছে। আজকে 6ষ্ঠ মিটিং হয়েছে। তারা কিছু সুপারিশ তৈরি করছে সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের শিরোনাম সড়ক কবে নিরাপদ হবে। আমাদের সাথে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল, আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, এবং আছেন কাজী সাইফুন নেওয়াজ। তিনি বুয়েটে শিক্ষকতা করেন, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটে, এবং তিনি যেই কমিটির কথা বলছিলাম যে সড়কে শৃঙ্খলা ফেরাতে শাহজাহান খানের নেতৃত্বে যে কমিটি হয়েছে সেই কমিটির একজন সদস্য। তারা 6টি মিটিং করেছেন এবং আশা করছেন যে এই মাসের মধ্যেই রিপোর্ট চূড়ান্ত করা যাবে। আমি আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি কাজী সাইফুন নেওয়াজের কাছে একটু যাব যে আপনারা সড়কে শৃঙ্খলা ফেরাতে যে মিটিংগুলো করেছেন বা কী ধরনের সুপারিশ আপনারা দিতে যাচ্ছেন যাতে সড়কে শৃঙ্খলা ফেরা সম্ভব, সেটা শুনে আমরা বাকি অতিথির কাছে সেটা বাস্তবায়ন যোগ্য কিনা আদৌ, কারণ সুপারিশ দিয়ে আমি এখানে বসে বলে দিতে পারবো এটা করলে সেটা করলে সেটা করলে, কিন্তু সেটা আদৌ করা সম্ভব কিনা বাংলাদেশের বাস্তবতায়। কারণ এই বাংলাদেশে আমরা দেখি যে সেনানিবাসের ভিতরে গাড়ি খুব নিয়ম মেনে চলে, সেনানিবাসের গেট থেকে বেরোনোর পরপরই সেই একই গাড়ি বেপরোয়া হয়ে যায়। তাহলে মানে আইনের প্রয়োগে নিশ্চয়ই বড় রকমের গলদ আছে, বড় রকমের ফাঁক আছে, সেই কারণে দুর্ঘটনা ঘটে। তো এখন ওনারা কমিটি রিপোর্ট দিয়ে দিল যে এই করতে হবে সেই করতে হবে, কিন্তু বাস্তবে করা গেল না। না গেলে তাহলে এত সুপারিশের কী লাভ হবে? আমি একটু কাজী সাইফুন নেওয়াজের কাছ থেকে শুরুতে শুনি যে আপনারা যে মিটিং করছেন, কমিটি যে রিপোর্ট তৈরি করছেন, তাতে কী ধরনের সুপারিশ আসতে পারে? ধন্যবাদ। আসলে প্রথমত আমরা গত এনআরএসসির মিটিংয়ের একটা সিদ্ধান্তের আলোকে আমরা একটা 15 সদস্যের কমিটি করা হয় যারা কিনা সুপারিশগুলো প্রণয়ন করবে শৃঙ্খলা এবং শৃঙ্খলা বৃদ্ধি আর সড়ক দুর্ঘটনা হ্রাসের জন্য। তো এরাই কিন্তু আপনি যেটা বললেন যে আরও কিন্তু অনেক সুপারিশ আমাদের রয়েছে। তবে একটা বিষয় আমি বলবো যে এই কমিটির যে সুপারিশগুলো যাচ্ছে সোফার যে বিষয়গুলো যাবে সেখানে আমরা এটাকে খুব প্রফেশনালি হ্যান্ডেল করছি। প্রত্যেকটা সুপারিশ আমরা চিন্তা করছি যেন স্পেসিফিক হয় এবং কিভাবে বাস্তবায়ন করা যাবে সেটা গাইডলাইনও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত যে বিষয়টা বলবো আমরা সময়সীমা আমরা 3টা ভাগে ভাগ করেছি। প্রথম কথা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং কী কী সুপারিশ, সচেতনতার কী কী সুপারিশ এবং আইন শৃঙ্খলার কী কী সুপারিশ সেগুলো, এবং কিছু বিশেষ প্রস্তাবনাও থাকছে। প্রথমেই আমরা এনেছি মানে জনসচেতনতার বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, এবং এর ভিতরে আবার আমরা আশুকরণীয় আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আশুকরণীয়, যেটা ইভেন আগামী 6 মাসের ভিতরে যেটা সম্ভব সেই বিষয়গুলোকে আমরা একটা গ্রুপিং করছি। এরপর স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং হচ্ছে আপনার চলমান কিছু প্রক্রিয়া আমরা রাখছি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী একটা ডেফিনেশন দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে কি, মানে এটা কত বছর, মানে স্বল্পমেয়াদী বলতে কিন্তু কারো কাছে 1 বছর স্বল্পমেয়াদী, কারো কাছে 3 বছর স্বল্পমেয়াদী। আমরা কিন্তু টাইম লিমিট বলে দিচ্ছি যে 2019 সালের ভিতরে যেগুলো করা সম্ভব লিখে দিয়েছি, সেগুলো হচ্ছে আশুকরণীয়। 2019 সাল টাইম লিমিট করতে হবে। 2021 সাল পর্যন্ত যেটা সম্ভব 19 থেকে 21 সেটা স্বল্পমেয়াদী, 19 থেকে আবার 24 পর্যন্ত হচ্ছে
আমার দীর্ঘমেয়াদী, কিছু আছে চলমান, অর্থাৎ স্পেসিফিক টাইম লিমিটটা করে দিচ্ছি যাতে কিনা প্রত্যেকটা বাস্তবায়নকারী সংস্থার কাছে আমার মানে ইয়া থাকে, একটা টার্গেট থাকে আমার। আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা সুপারিশে আমরা যেমন ইঞ্জিনিয়ারিং আমরা যে সুপারিশটা রাখছি প্রত্যেকটা সুপারিশের সাথে আমরা সম্ভাব্য ফলাফল রাখছি। বাস্তবায়নকারী সংস্থা, সাহায্যকারী সংস্থা সেটা তো রাখছি, পাশাপাশি একটা যে নতুন আইটেম আমরা যোগ করেছি বাস্তবায়নকারী সংস্থা, অর্থাৎ আমরা এটা জানাতে চাই যে এই সুপারিশটা বাস্তবায়ন করলে আপনি এই রেজাল্টটা পেতে পারেন, এটা বাস্তবায়ন করলে এটা পেতে পারেন, যাতে কিনা আমার ভিশনটা যাতে আমি সেট করতে পারি। এবার আসেন যে কি কি থাকছে, আমি এতক্ষণ বললাম যে গঠনের প্রক্রিয়াটা কিভাবে ছিল, যে আমরা এইভাবে সেগ্রিগেট করেছি, কি কি থাকছে। আসলে এখানে বলছি অনেকগুলো সুপারিশ, আমি মেজর যদি কিছু ইস্যু বলে থাকি সেটা হচ্ছে সচেতনতার বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি, শিক্ষার বিষয়টা, চালকের মানে ড্রাইভিং স্কুল থেকে শিখে আসার যে বিষয়টাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি এই জায়গাতে। ইভেন যারা ড্রাইভিং স্কুল পরিচালনা করবেন তাদের জন্য যাতে আপনার সরকারি সহায়তা থাকে, ফান্ড থাকে, সেই বিষয়টাকে আমরা খুব মানে ইম্পর্টেন্স দিচ্ছি। আমরা মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে বেসিক্যালি আপনার যাত্রীদের ক্ষেত্রে এবং একটা কমিটি গঠন করার ক্ষেত্রে, রিজনাল কিছু কমিটি গঠন করার ক্ষেত্রে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা আসলে স্পেসিফিক টু দ্য পয়েন্টে যে কারণে আমরা বেসিক্যালি ইনভেস্টিগেশন করতে গিয়ে যে ভুলগুলো পাই সড়কের, সেই ভুলগুলো যাতে না হয়, এটা আমি মনে করি সুপারিশ নেই, এটা কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা একজন আপনার যারা এই রিলেটেড তারা একটা গাইডলাইন হিসেবে নিতে পারে। আমরা সেভাবেই তৈরি করছি, ছবি দিয়ে বুঝিয়ে, ডাইমেনশন দিয়ে বুঝিয়ে আমরা চেষ্টা করছি কি করতে হবে আপনাকে, আপনার ফুটপাথটা কোন স্ট্যান্ডার্ড হতে হবে, আপনার ডিভাইডার দেওয়া ফুটপাথে যাতে অনিয়ন্ত্রিত পারাপারটা না হয়, তারপরে হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা, অর্থাৎ রাস্তায় আপনি সড়কে যাতে আপনি ডিজিটাল মনিটরিং করতে পারেন সেই বিষয়গুলো যেমন আমাদের থাকছে। পাশাপাশি থাকছে আমাদের আপনার হচ্ছে মহাসড়কের ক্ষেত্রে হাট বাজারগুলো অপসারণের বিষয়গুলো, সার্ভিস লেন, এই পয়েন্টগুলো থাকছে। আর আইনের বিষয়গুলোতে যেটা থাকছে, আমরা যেটা খুব গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে কোনো অবস্থাতেই যাতে কোনো চালক বা কোনো একটা অ্যাক্সিডেন্টের পরে আমরা যে দায়ী যে ব্যক্তি তাকে যেন আমরা একটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে যাতে আনতে পারি সেই বিষয়টা যেমন আমরা রাখছি। পাশাপাশি আপনার যে কোনো ক্ষেত্রে সে চালক হোক, সে যাত্রী হোক, যে পথচারী হোক, যে কেউ আপনার মালিক হোক, তার যদি আপনার কোনো আইন ভঙ্গ করে, সেটা ওভার স্পিডিং হতে পারে, সেটা আপনার কোনো কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে ঠিক করছে না, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিক তাকে বলছি এই বিষয়ে জোরদার করতে হবে। আর পাশাপাশি কিছু আমরা ওভারঅল সড়কের উপর চাপ কমানোর জন্য কিছু পলিসি লেভেলের কিছু আমরা স্পেসিফিক আইডিয়া দিচ্ছি, যেগুলো কিনা আপনার আমরা আশা করছি বাস্তবায়ন যদি করতে পারে। এখানে আমি খুব সংক্ষেপে কিছু অংশ বললাম। একটা ঢাকার সবচেয়ে বড় বিশৃঙ্খলা হলো বাসে, বাসগুলো একটা আরেকটাকে ওভারটেক করে কে কার আগে যাবে, মানে আগে গেলেই টাকা বেশি, এরকম একটা ব্যাপার আছে। সেই জায়গাতে শৃঙ্খলা আনার জন্য ধন্যবাদ। এই জায়গাতে আমরা প্রথমত ইঞ্জিনিয়ারিং সলিউশন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার বাস রুট ফ্র্যাঞ্চাইজি। আমি মনে করি এটা খুব মানে এত আলোচিত একটা বিষয় হয়ে গিয়েছে, আমি ডিটেলসে গেলাম না, যে আমরা বলে দিয়েছি অবিলম্বে, এটা কিন্তু আশুকরণের ভিতরে আমরা রেখেছি যে অবিলম্বে আপনার বাস রুট ফ্র্যাঞ্চাইজি সিস্টেমটা অলরেডি এটা প্রুভেন, রিটেন, রিসার্চ বেসড, আপনি শুধু এটাকে অ্যাপ্লাই করেন, এই সিদ্ধান্ত দুটো করে ফেলেন। এটা আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রেখেছি। আইনের ক্ষেত্রে যেটা রেখেছি সেটা হচ্ছে যে কোনো অবস্থাতে যদি কেউ বেপরোয়া আচরণ করে বা ওভার স্পিডিং বা আইন ভঙ্গ করে তাকে যেন এই শাস্তিটা দেওয়া হয় সেটা। আর হচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আরেকটা বিষয় রেখেছি, এখন চাইলেই তো অনেক ক্ষেত্রে বেপরোয়া হতে চায়, আমরা কিছু ইঞ্জিনিয়ারিং সলিউশন দিচ্ছি, যেমন আপনার জেব্রা ক্রসিংগুলো যেন একটু রেইজড করা হয় কিছু কিছু ক্ষেত্রে। যেমন এই যে ছেলেটা মারা গেল আপনার গত দিন একটা জেব্রা ক্রসিংয়ে সে মারা গিয়েছে, জেব্রা ক্রসিংটা সাধারণত যদি মানে রাস্তার সাথে একই সমতলে থাকে, চালক মানে চাইলে গতি কমাতে পারে, না চাইলেও মানে গতি নিয়ে চলে যেতে পারে, একটু স্পিড ব্রেকারের মতো আমরা রেজড করে দিচ্ছি, অর্থাৎ 5-6 ফিটের একটা জেব্রা ক্রসিং এ হবে এটা, বাট এটা একটু ইমপ্রোভাইজড, রেজড। আপনি অটোমেটিক চালক কিন্তু কেউ থাকুক না থাকুক আমরা তারপর আবার রাম্বেল স্ট্রিপ দিয়ে দিচ্ছি সতর্ক করার জন্য। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন লেভেলে কিন্তু আমরা চেষ্টা করছি যে মানে চালকদের বা হচ্ছে আপনার যারা আপনার অতিরিক্ত গতিতে চালানো বা হচ্ছে অনিয়ন্ত্রিত চলাচলগুলো, সেটা মানে এটা যেমন আমি চালকের ক্ষেত্রে বললাম, আর পথচারীর ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে তাদের নিয়ন্ত্রণ করার জন্য যেমন ডিভাইডারের উপরে রেলিং দেওয়া, পর্যাপ্ত ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি মাধ্যমে মনিটর করা, ফুটওভার ব্রিজগুলা, জেব্রা আন্ডারপাসগুলা, নিরাপত্তা সব ইত্যাদি। আশা করছি যে আমরা খুব কম্প্রিহেনসিভ একটা রিপোর্ট ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। যারা মাসুদ কামাল, মানে ওনার কথা শুনে কি আপনি মানে আশাবাদী হতে পারছেন যে যদি ওনারা রিপোর্ট দিবেন এই মাসের মধ্যে, এবং বললেন যে একদম শর্টেস্টও কিছু থাকবে যে 2019-এর মধ্যে বাস্তবায়ন করতে হবে, তারপরে 2021, 2024 এরকম করে, আপনি কি আশাবাদী হতে পারেন যে আমাদের সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনা কমবে? আচ্ছা, আমাদের দেশে কি এটাই প্রথম রিপোর্ট হচ্ছে সড়ক ব্যবস্থাপনার উপর? এর আগে কখনো গবেষণা হয়নি? এর আগে যারা গবেষণা করেছেন
তাদের যোগ্যতা নিয়ে কি আমাদের কারো মনে কোনো প্রশ্ন আছে? সব গবেষণায় কিন্তু হয়েছে, কিন্তু প্রমাণিত হয়েছে কোনো গবেষণায় এখানে আলটিমেটলি বাস্তবায়ন করা যায় না। যায় না কেন? আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে বলি। আপনি বিশ্বের যেখানেই যান দেখবেন আধুনিক দেশগুলোতে যে আপনার এই যে ট্রাফিক সিগন্যাল যেখানে আছে এখানে কিন্তু ওই একটা টাইম দেওয়া থাকে, 2 মিনিট, ধীরে ধীরে প্রতি সেকেন্ডে কমতে থাকে, আছে না? এটা সব দেশে ওরা কিন্তু সাকসেসফুলি এটা চালাচ্ছে। আমাদের এখানে ঢাকা শহরে হলো কিন্তু অনেক টাকা খরচ করে হলো। বাংলা মোটর পরে ওখানে আমার বাসায়, আমি ওখানে নিয়মিত যাওয়া আসা করি, একদিনের জন্য সেটা চালু করা হয় নাই, একদিনের জন্য না। হলো কয়দিন, এখনো মাঝে মাঝে জলে 180 থেকে ধীরে ধীরে কমে। হ্যাঁ, মানে সেকেন্ডে সেকেন্ডে কমতে থাকে, সেটা দেখি কিন্তু কিন্তু ওটার কোনো ব্যবহার নেই। আচ্ছা, আমার প্রশ্ন হলো ব্যবহার নেই কেন? ব্যবহারটা হতে পারলো না কেন? পারলো না এই কারণে ব্যবহারটা মানে ওইটা ব্যবহার করলে পরে ওটা যে নিয়মটা যে ভাঙবে তাকে শাস্তি দেওয়ার জন্য যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে পুলিশ সার্জন যারা, ট্রাফিক পুলিশ যারা আছে, তারাই ওটা ব্যবহার করতে দিল না। কেন দিল না? কারণ ওইটা ব্যবহার করতে দিলে তাদের কিছু উপরি আয় কমে যায়। ভাইরে হিসাবটা হলো এখানে, মানে নিয়ম এখানে তারা চায় যে কেউ নিয়ম ভাঙুক। আমাদের এখানে পৃথিবীর কোনো আইনই কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত সে আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সততা এবং কর্মদক্ষতা না বাড়ানো যাবে। হবে না রে ভাই, এটা একদম নিরেট বাস্তব। শোনেন, আমাদের দেশে যে রাস্তা, এখানে যে গাড়ির সংখ্যা, এটা পৃথিবীর যে কোনো লোকের কাছে মনে হবে যে এটা অসম্ভব বেশি গাড়ি আমাদের এখানে আছে। তো যেখানে নাকি গাড়ির সংখ্যা বেশি, এটি তো আমাদের একটা অপরাধ। এত গাড়ি থাকবে কেন, এই শহরে এত লোক থাকবে কেন, এটা তো একটা অপরাধ ভাই আমাদের। কিন্তু সেই অপরাধ নিয়েই তো আমরা বসবাস করি। তো যেখানে গাড়ির সংখ্যা বেশি সেখানে তো বাস্তবায়নের নিয়মটা করা হওয়া উচিত, সেটা তো হচ্ছে না। আমরা দোষ দিচ্ছি কি ড্রাইভারের দোষ, চালকের দোষ, অমুকের দোষ। আচ্ছা, যদি আপনি আইনটা সঠিকভাবে প্রয়োগ করতেন, এই যে আমি একটু আগে আপনাদের এখানে দেখলাম যে আমাদের এখানে গাড়ি আছে 70 থেকে 80 লাখ, বিআরটি নিবন্ধিত চালক আছে 31 লাখ। বাকি গাড়িগুলো কে চালায়? বাকিগুলো কে? কেউ কেউ চালাচ্ছে, তো চালাচ্ছে। যদি আপনি এমন আইন করতেন যে বিআরটিএ লাইসেন্সবিহীন চালককে আপনি চালাতে দিবেন না, এবং যদি আইনটা আপনি প্রয়োগ করতেন, তাহলে কিন্তু গাড়ির মালিক যিনি, উনি কেন প্রতি মাসে কিছুদিন পর পর ফাইন গুনবেন? উনি তো গুনতে চাইতেন না, কিন্তু সেটা তো এখানে হচ্ছে না। কাজে যতক্ষণ পর্যন্ত আপনি আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি নিয়ম করলেন আর কি নিয়ম করলেন না। ওই যে বই বানাবেন, সুন্দর কাগজে ছাপাবেন, একটা বড় ধরনের বাজেট হবে, সেই বাজেটে কিছু যাবে এই পকেটে, কিছু যাবে ওই পকেটে, কিন্তু মানুষের যে মৃত্যু এটা হতেই থাকবে। এই জন্য কিন্তু আমি সবসময় বলবো যে আমি মূলত দায়ী করি যে আমাদের এখানে কিছু টেকনিক তো আছে, যে কথাটা একটু আগে বললো যে মানে না কেন। আপনি নিজেও বহুবার বিদেশে গেছেন, বিদেশে যখন আপনি আসেন কি দেখবেন, আমাদের বাঙালি, আমাদের মানে দেশের জনগণ দেখবেন যে কি সুন্দর লাইন দিয়ে আসতেছে। যেই ঢাকা এয়ারপোর্টে নামলো, নেমেই কিন্তু ইমিগ্রেশন একটা হুড়াহুড়ি শুরু হয়ে গেল, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আমার বিশ্বাসই হয় না যে এই লোকটার সঙ্গে আমি একসঙ্গে বিদেশ থেকে আসছি। তখন সে কি সুন্দর, যে ঢাকা এয়ারপোর্টে আসলো, মানে সে জানে যে এখানে আইন মানার দরকার নেই, এবং আইন না মানলে সুবিধা পাওয়া যাবে। যেই পরিচয় দিচ্ছে আমি অমুকের ভাই, আমি তমুকের ভাই, হচ্ছে তো। এবং যখন সে পরিচয়টা দিয়ে সে একটা অন্যায় করার সুযোগ পাচ্ছে, সেই সুযোগটা নেবে না কেন? আপনি যতক্ষণ পর্যন্ত আইনটাকে ঠিক করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। আবার আরেকটা দিক আছে, তাহলে কেবল আইন প্রয়োগকারী এখানে কিন্তু আমি মানে যারা নাকি ওনারা শ্রমিক ইউনিয়ন যারা আছেন ওনাদেরও কিছু আমি দোষ দেখি কীভাবে দেখেন, ওনারাও কিন্তু একটা দায়িত্ব নিয়ে বসে আছেন। সেই দায়িত্বটা কি, যে তুমি কোনো ঝামেলা টামেলা করো, তোমারটা আমি দেখবো, তুমি খেলে আমার নিয়মিত চান্দাটা দিয়ে যাও। এখানে কিন্তু সেই চান্দার ব্যাপারটা আছে। এবং ওনারা যখন প্রাণপণে প্রমাণ করার চেষ্টা করেন যে আমরা কতটা পাওয়ারফুল, দেখো, মানে একটা প্যারালাল গভর্নমেন্ট, ঠিক আছে। এই যে লেনদেনটা হচ্ছে, আমি বলি মনে করি এই লেনদেনটা কিন্তু পুলিশে হচ্ছে। আমাদের মূল সমস্যাটা হলো আইন না মানার প্রবণতা। একজন হলো যে আইন না মেনে যদি পার পাওয়া যায় আমি কেন এটা চেষ্টা করব না, কিন্তু যদি আইনটা শক্তভাবে পালন করা হতো তাহলে কিন্তু চাঁদাবাজি দুপক্ষেই কমতো, কিন্তু সেই জিনিসটা তো হচ্ছে না। আজকে আমাদের, আমি আরেকটাকে শেষ করে দিই, আজকে আমাদের আপনার ডিএমপি কমিশনার বলতেছে যে এই না পারাটা আমাদের ব্যর্থতা। তো যদি আপনি মনে করেন যে আপনার ব্যর্থতা, তাহলে আপনি কোন নৈতিকতার জোরে এখন ওখানে বসে আছেন? আপনাদের ব্যর্থতা মানে কি? দায়িত্ববান ব্যক্তি হিসেবে আপনার ব্যর্থতা, সেই ব্যর্থতার পরে আপনি কি করলেন?
আপনি ব্যর্থতা বললে আমি ব্যর্থ, এটা বলার পরে আমার এখানে থাকার এই চেয়ারে বসে এই দায়িত্ব মানে এই দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার থাকে তো না। এখন আমরা বলি কি আমরা বাহবা দেই, তবু তো উনি ব্যর্থতা স্বীকার করেছেন, অনেকে তো স্বীকারও করেন না। তো আমাদের মানসিকতাটা এখানে যে দাঁড়াইছে, মানে একদম মন্দের ভালো খুঁজে আমরা আর কি। এটা তো মন্দের ভালোটা, এটা মন্দের মন্দ। জি জি, কামলে আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে ওসমান ভাইয়ের কথা শুনবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম সড়ক কবে নিরাপদ হবে। আমরা বিরতির আগে দুজনের কথা শুনেছি। ওসমান ভাই, যেই সুপারিশগুলোর কথা কাজী সাইফুন্নাজ বললেন, আপনি তো দীর্ঘদিন এই পরিবহন সেক্টরের সাথে যুক্ত, এই সুপারিশগুলো তো নতুন কিছু না, আপনারা তো জানেনই। তাইলে এই যে সড়কে যে বিশৃঙ্খলা, মানে দায় দায়িত্বকার আমি আপনাকে দোষ দিলাম, আপনি সরকারকে দিলেন, আরেকজন পুলিশকে দিল, ঠিক আছে, কিন্তু মানুষ তো মারা যাচ্ছে। এবং এই যে বাসের কথা যেটা বলা যায়, আমাদের সাম্প্রতিক যতগুলো দুর্ঘটনা একদম প্রত্যেকদিন, আপনি এখানে আমার বিল্ডিংয়ে দাঁড়িয়ে দেখেন যে কিভাবে বাস একটার উপর আরেকটা ওভারটেক করে কে কাটাকে যাবে, এগুলো তো আপনারা জানেন দিনের পর দিন, এবং এগুলো করলে মানুষ মারা যাচ্ছে। এবং কামাল ভাই যেটা বললো যে যত বাস আছে, মানে যত গাড়ি আছে, লাইসেন্স আছে তার অর্ধেক বা আরও কম, তাহলে বাকি গাড়িগুলো কে চালায়? মানে আপনাদের যারা শ্রমিক তাদের প্রত্যেকের কি লাইসেন্স আছে? বা মানে ব্যাপারগুলো তাহলে আপনারা দেখভাল করেন নাই কেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সড়কে নিরাপদ কবে হবে? হবে না মানে আপনি মানে কবে হবে, আমি প্রথমে বলে নেই, সাইফুন্নাজ সাজ্জা কমিটির সদস্য, আমি কমিটির সদস্য, শাহজাহান খান সাহেব যে কমিটির আহ্বায়ক, এবং আরও অনেকেই আছেন। এই কমিটির মধ্যে অন্যান্য কমিটির সুপারিশের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হইল, অন্যরা সুপারিশ দিয়ে তার দায় সারছে, আর এই কমিটির সুপারিশ দিয়ে এই কমিটি বাস্তবায়নের দায়িত্ব নেবে। এই হচ্ছে পার্থক্য। শুধু সুপারিশ দিয়ে আর দায় সারলে হবে না। আমি মনে করি এই কমিটি যে সুপারিশ করতেছে, এই সুপারিশ অনেকখানি বাস্তবায়নের ক্ষেত্রে কমিটির দায়িত্ব আছে, এবং সেটা অন্যান্য কমিটি থেকে অনেকটু পার্থক্য। অনেক সুপারিশ আছে যারা আমাদের মাসুদ কামাল সাহেব বললেন, এবং সুপারিশ কোনো অভাব নাই। সুপারিশের মধ্যে রয়েছে সড়ক অনিরাপদ হয়ে পড়ছে। আপনারা জানেন 90-এর দশক থেকে আমাদের দেশে এই সার্ভিস, যারা কাউন্টার সার্ভিস, বাস সার্ভিস চালু হয়েছিল, যে তখন কোম্পানিগুলো যখন হয়, নাজমুল হুদা সাহেবের আমলে আমি কোম্পানির বিরোধিতা করেছিলাম ওই আরটিসির মিটিংয়ে। আমি অনেকদিন আরটিসির মেম্বার। আমি বলেছিলাম এখানে কিন্তু একটা দ্বৈত নীতি আছে, বাণিজ্য মন্ত্রণালয় আর হলো শ্রম মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই কোম্পানিগুলো একটা লাইসেন্স নেয়, তাদের কোনো গাড়ি ঘোড়ার দরকার হয় না। একটা লাইসেন্সে বৈশা থাকে বাজারের মতো, যে কোন গাড়ি আমার কোম্পানিতে ভর্তি হবে, যে রোডটা লাভজনক সেই রোডে গিয়ে ওই গাড়ি ভর্তি করে। এই কোম্পানি কিন্তু একজন কোম্পানি দুই একটা ডাইরেক্টর এমডির গাড়ি থাকতে পারে, আর গাড়ি কিন্তু ম্যাক্সিমাম বাইরেরা ভর্তি হয়। আমি ভর্তি হওয়ার সময় টাকা দিয়ে ভর্তি হতে হয়। আমি বলেছিলাম যে কোম্পানি রেজিস্ট্রেশন দেওয়ার সাথে সাথে আপনারা কমপক্ষে কোম্পানির নামে গাড়ি রেজিস্ট্রেশন হইলে গাড়ি চলতে পারবেন, এলে গাড়ি চলার অনুমতি দিয়েন না, তাহলে এখানে চাঁদাবাজি হবে। একটা গাড়ি চালাইতে কোম্পানিতে 1200 থেকে 2200 টাকা পর্যন্ত চাঁদা এই কোম্পানিগুলো নেয়, বিভিন্ন খরচ দেখে, এমডি চেয়ারম্যান দেখো রাস্তার খরচ, এই নানানভাবে। আমার পুলিশের খরচের কথাও তারা বলে গোপনে লেখে, সংকেত দিয়ে লেখে আর কি, যাতে কেউ মানে তদন্ত করলে এটা না পায়। পরিবহন নেতাদের জন্য কোনো খাত আছে? না, পরিবহন নেতাদের জন্য খাত তো সাংবাদিক সব বললোই, আমরা চাঁদাবাজি করি এটাও বলবো, ট্রেড ইউনিয়ন আমরা করি, কী কারণে করি, এবং কতটুকু পরিমাণ চাঁদা নেই সেটাও বলবো আমি। এখন এখানে এই যে কোম্পানি গাড়িগুলো এখন এই কম্পিটিশন হয় কেন? হঠাৎ দেখলাম সাদেক হোসেন খোকা মেয়র ক্ষমতায় আছেন, রাতারাতি সমস্ত কাউন্টার তার লোকদের রাস্তায় তুলে নিয়ে গেলেন, সমস্ত রাতারাতি। এই কাউন্টারগুলো কিছু মানে ওই যে টুলঘরের মতো ওই এগুলি ছিল, টিকিট বিক্রি করতো। এখন তখন টিকিট ছাড়া কেউ গাড়িতে উঠতো না। এবং আপনি জানেন প্রিমিয়ামে একটা সার্ভিস চালু হয়েছিল উত্তরা থেকে, খুব ভালো সার্ভিস। তখন কিন্তু উত্তরার লোকজনকে মতিঝিল কিন্তু প্রাইভেট কার নিয়ে কেউ আসে নাই,
ওই গাড়ি দিয়ে আসছে, আবার ওই গাড়ি দিয়ে গেছে, তখন তাদের গাড়ি নিয়ে আসা দরকার হয়নি। হঠাৎ করে সেই প্রিমিয়ার সার্ভিস বন্ধ হয়ে গেল অলাভজনক বলে। আর দ্বিতীয়ত প্রিমিয়াম যদি অলাভজনক হয় তাহলে তো মানে পরিবহনের ব্যবসায়ী তুলে দেওয়া দরকার। অলাভজনক গভর্নমেন্টের সার্ভিস সবচেয়ে বেশি অলাভজনক। বিআরটিসি একটাও বিআরটিসি চালায় না, সব কন্ট্রাক্টে দিয়ে দেয়। এটা নিয়ে প্রতিবার আমার সাথে বিআরটিসি চেয়ারম্যানের কথা হয়, ঝগড়ার মতো হয় যে আপনি দিবেন ভর্তুকি। পৃথিবীর কোন দেশে সরকারি গাড়ি ভর্তুকি ছাড়া চলে? আপনি কেন এটা লিজ দিয়ে দিচ্ছেন? যাই হোক, সেটা হলো তাদের ব্যাপার। তাদের 65 সালের একটা আইনের ধারা আছে, সেই আইনের ধারা বলে তারা আমার 65 সালে দেখায় বারবার, তারা দিয়ে দেয় বিআরটিসি গাড়ি। তাহলে বিআরটিসির গাড়ি যদি অলাভজনক হয়, ব্যক্তির মালিকানা গাড়ি লাভজনক হবে কিভাবে? এখন এই কাউন্টার তুলে দেওয়ার ফলে তারা বাসে টিকিট কাটা ধরলো। বাসে টিকিট কাটা দেওয়ার পর মালিকদের অভিযোগ হইলো আমি ঠিকমতো ইনকাম পাই না। তাহলে ইনকাম না পেলে কী করবেন? তাহলে ড্রাইভারদেরকে এটা দিয়ে দিচ্ছে, চুক্তি দিয়ে দিতেছে দৈনিক, তুমি যা যা করো আমার এত টাকা দিয়ে দিবা, তুমি সারাদিন যা করো তুমি আমার 2,500 থেকে 3,000 টাকা দিবা। তুমি গ্যাস কিনবা, তেল কিনবা, তুমি বেতন দিবা, তুমি রাস্তায় যদি মাস্তানরা চাঁদাবাজি করে মাস্তানের চাঁদা দিবা, পুলিশের চাঁদা দিবা, তারপরে তোমার বেতন নেবা, আমারটা এটা দিবা। যে কারণে আপনার এখানে সামনে রাজীবের হাত যায় গিয়া কার সাথে? তো বিআরটিসির সাথে। বিআরটিসিও কিন্তু চুক্তিভিত্তিক গাড়ি। তাহলে একটা গাড়ির ডাইনের দানা আছে, বাম দিতে সে ঢুকে দিতে পারে বিআরটিসির একটা গাড়ি। রাজ্যের ছেলেরা হাত বাইরে ছিল, এই কথা ঠিক, কারণ হাত বাইরে রাখার কথা না, মাথা বাইরে রাখার কথা না, এ কথা ঠিক আছে। কিন্তু যদি বাদিতে না ঢুকেতে তাহলে কিন্তু এই দুর্ঘটনা হইতো না, দুর্ঘটনা ঘটতো না। না, এই যে মঙ্গলবারের দুর্ঘটনা কিন্তু এমন, মানে 2 বছর এখন মঙ্গলবারের দুর্ঘটনা দেখেন, এটা আরো দুঃখজনক। আমাদের দেশের কি অ্যাডমিনিস্ট্রেশন আছে? এই গাড়িটা রুট পারমিট হচ্ছে ঢাকা থেকে বৈরব, ঢাকা থেকে বিবারিয়া, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো বিবারিয়া, এই গাড়ির নামে 27টা মামলা আছে আগে পরে সবকিছু মিলে। এটা তাহলে চোখের সামনে দিয়ে চললো কিভাবে? ওই যে আইন কেউ মানে না, যেটা মাসুদ কামাল বললেন। আইন মানে না মানে কি? আইন মানে কারো না কারো খুশি করে আইন না মানার প্রবণতা থাকে। আইনের জায়গায় যদি আইন থাকে তাহলে আইন না মানার কোনো সুযোগ নাই। আমি কদিন আগে সিঙ্গাপুর গেলাম, লাল বাতি ধরার পর এটা মানুষ উঠে, মানুষ যখন ওঠে মানে হলুদ মানে সবুজ বাতি মানুষ উঠলেই একমাত্র মানুষ এদিকে তুলতে পারাবার করে, আর নাহলে যতক্ষণ না জ্বলে ততক্ষণ একটা মানুষের কিন্তু পার হয় না। তাহলে এই চুক্তিভিত্তিক গাড়ি বাতিল করতে হবে। আজকে আমরা এই ব্যাপারে এই সুপারিশ আমাদের আছে, আমরা বলছি চুক্তিভিত্তিক কেউ কোনো ড্রাইভারকে গাড়ি দিতে পারবে। কিন্তু এটা কিন্তু আমরা 8 মাস আগে যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়েছে তখনও এই চুক্তিভিত্তিকের কথা হয়েছে না। এরপর অনেক চুক্তিভিত্তিক কমছে, কমার পরে আমরা তখন এখন আজকে গতকাল ডিডিসির মিটিংয়ে যে সিদ্ধান্ত হইল যে আগামী মাসের 1 তারিখ থেকে ছাতা দিয়া হইলো টিকিটের বাইরে কোনো গাড়ি উঠতে পারবে না, এক স্টপেজ থেকে আর স্টপেজে গেট খুলে যেতে পারবে না। যদি এই যে হয় তাহলে যত মানুষ উঠতে পারবে না। আমাদের সেটা প্রবণতা হয়ে গেছে, যার যার বাড়ির কাছে নামতে চায়, স্টপেজে নামতে চায় না। যদিও স্টপেজ নাই, ঢাকা শহরে 222টা বাস বে থাকার কথা আছে, 2টা, একটা হলো ফার্মগেট আর একটা হলো বনানীতে। এছাড়া কিন্তু ঢাকা শহরে 222টা বাস বে থাকার কথা, এর সাথে কোনো বাস বে নাই। প্রথমত হচ্ছে এই মানুষ দাঁড়ায়, তারপর রিক্সা দাঁড়ায়, তারপরে বাস দাঁড়ায়। ওই বাসের এক বাস আরেক বাসে কম্পিটিশন যাত্রী নেওয়ার ও একটু পাকা করে দাঁড়ায়, যাতে ও ওরে ছেড়ে যেতে না পারে, ও সকল যাত্রী এমন ভাবে রাস্তা ব্লক করে দেয়, ব্লক করে দেয়, মানে ও আগে চলে গেল, ওর যাত্রী ইনকাম পাবে না। আমরা এটার বিরুদ্ধে, আমরা এই কথাগুলি বলেছি বহুবার, আমার সুপারিশে বলেছি, আমাদের ফেডারেশন সুপারিশে বলেছি, সিদ্ধান্ত করেছি। কিন্তু এই কোম্পানিগুলোর বিষয়ে একটা যে আমাদের তো মানে এই মাসুদ কামাল সাহেবরা সাংবাদিকরা আমাদের অনেক দোষ দেন। আমরা বহুবার বলেছি যে ঢাকা শহরে যে কোম্পানিগুলি চলে, এই কোম্পানির গাড়িগুলো যাতে কোনো ক্রমে টিকিটবিহীন চলতে না পারে আমাদের সুপারিশ আছে, আমার লেখায় সুপারিশ আছে। চাঁদাবাজির কথা হইল, চাঁদাবাজি কারা শুরু করছে? প্রথম কারা? আগে ফুটপাত ভাড়া কারা দেয়? বিএনপি ক্ষমতা থাকলে যুবলীগ ছাত্রদল যুবদল দেয়, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যুবলীগ ছাত্রলীগ দেয়, তারপর সে এলাকার সুলোক আছে, তারপরে মালিকরা কিন্তু ছাতা দেয় টিকিট ব্যবসা শুরু করেছিল। কিছু বকাটে এসে এই যে গাঁজা খায়, ইয়াবা খায়, কিছুক্ষণ পর মালিকদের কাউন্টারে টাকা নিয়ে, ওরা থাকে মাত্র 2 জন, তো 1 জন বা 2 জন, 4-5 জন এসে টাকা নিয়ে যায়। এখন মালিকরা এই যে কারণে বাধ্য হয়ে তাদের টিকিট সিস্টেম তাদের বাদ দিতে হয়েছে। 2, আপনি একই রাস্তা ভোটবড়ি নসিমন করিমন ভোটবড়িও চলবে, মানে সব গতির গাড়ি চলে, মানে সব গতি হাইওয়েতে চলবে। যেন আবার এলাকায়, আমি কথা আজকেও বলেছি, আমি আজকেও মিটিংয়ে মানে কালকে ডিডিসির মিটিং বলেছি যে আইন কারা আইন প্রণেতারা আইন মানেন না।
উনি নসিমন করিমন ভোটভর্তি করতে গেলে এসপি সাহেবদের উপর নির্দেশ আছে, আইজি সাহেবের বন্ধ করো, বন্ধ করতে বলে এসপি এর সাহেবদেরকে বলে আমাদের মাননীয় সংসদ সদস্যরা, আমার অঞ্চলে আমার আইন চলবে, আমার এই গাড়ি এই অঞ্চলে চলবে, আমার জনগণ কি করে খাবে? যে দেশের আইন প্রণেতারা হাইওয়েতে গাড়ি চলার ক্ষেত্রে বলে আমার অঞ্চলে আমার আইন চলবে, সেই দেশের জনগণ আইন মানবে কেন? এই বিষয়টা প্রথম ধরতে হবে, গোড়ায় হাত দিতে হবে। কারণ আইন যখন গোড়া থেকে অমান্য হয় তাহলে সব জায়গায় কিন্তু সেটা অমান্য হইতে থাকে। আইন প্রণেতারা আইন মানতে হবে প্রথম, তারপর অন্যের মানার ব্যাপারে আমাদের কথা বলতে হবে। হ্যাঁ, আমাদের কিছু ত্রুটি, ড্রাইভারদের কিছু ত্রুটি নাই তা না, আমি খুব পরিষ্কার করে বলি, এই দেশে যে বিআরটি এর অধীনে 183 জন প্রশিক্ষক আছে এবং তারা বিআরটি এর অন্তর্ভুক্ত। তাদেরকে কেন কাজে লাগানো হয় না? তাদের কেন রিফ্রেশার ট্রেনিং দেওয়া হয় না? আমাদের সে ড্রাইভাররা কিন্তু গাড়ি চালাতে পারে, এটা ঠিক, কিন্তু তার সিগন্যাল সাইন সম্পর্কে তার কোনো ধারণা নেই। এই যে সাব রোড থেকে যায় গাড়িটা ডাইরেক্ট রাস্তায় উঠে আসে, আমরা সেখানে যে আমরা হচ্ছে সিস্টেম করে দেন, দুইটাকে উঠো, ওখানে একটা বাধা পাক যে সরাসরি উঠে যেতে না পারে, তাহলে এই সাব রোডতে উঠে দুর্ঘটনাগুলো ঘটবে না। আমরা কিন্তু এই কথাগুলো বলেছি। আমরা আরও বলেছি যে দেখেন, ওসমান ভাই আমাদের একটা বিরতিতে যেতে হবে, আপনি শেষ করেন এই পয়েন্টটা, তারপর একটা বিরতিতে আমরা বলেছি যে দেখেন, আমরা সর্বত সহায়তা করতে চাই। হাইওয়েতে কমপক্ষে আপনি এই যে একটা মাত্র সার্ভিস দিয়েছে বাংলাদেশে, হাটিকুমরুল থেকে আপনার এই পর্যন্ত, ওই যে পাবনার বনপাড়া একটা মাত্র মানে সার্ভিস রোড আছে, আলাদা করে স্লো মোশনে গাড়ি চলে, অন্য কোনো গাড়ি চলে না। আমরা বলছি সার্ভিস লেন করেন। আর এখন তো মূর্তিমান সন্ত্রাস হয়েছে ঢাকা শহরের হচ্ছে গিয়া পাঠাও, মানে এই রাইড শেয়ারিং সার্ভিসের মানে শুধুমাত্র তারা আবেদন করে যেভাবে তারা করতে, সেটা নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি আরেকটা কথা বলেছিলাম, এই কথা বলে বিশ্বাস করি, পরে বলবো। আমরা বলছিলাম একটা পরিবারের কয়টা প্রাইভেট কার থাকবে? সিঙ্গাপুরে একটা পরিবারে একটা লাইসেন্স আছে, 5টা প্রাইভেট কার থাকলে একটা সে চালাইতে পারবে, 6টা চালাইতে পারবে না। আমরা বলছি একটা পরিবার 5 জন মেম্বার থাকলে তার 6টা প্রাইভেট কার আছে। কারণ হচ্ছে প্রাইভেট কার কেন? একটা বাজার করার প্রাইভেট কারটা কিন্তু 6 জনে 5 জন একজনে দেয় না, বাজার করার জন্য তাদের একটা প্রাইভেট কার লাগে। আমরা বলছি নিয়ন্ত্রণ করেন, দেখেন আপনি এখানে তাকায়া প্রাইভেট কার কতগুলি, তার পার্সেন্টেজ বাস কতগুলি আপনার সামনে দেখানে চলাচল করে। আমরা যদি সকলে কিছু নিয়ন্ত্রণ না রেখে শুধুমাত্র আল্লাহর নামে চলিলাম এই কথা বললে সরকার নিয়ন্ত্রণ। জি, আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, অল্প সময় আছে আসলে, কিন্তু একটু সবার কাছ থেকে অল্প অল্প করে শুনতে চাই। জনাব সাইফুন নেওয়াজ, ওসমান ভাই বিরতির আগে বলছিলেন যে এই কমিটি অন্য কমিটি আলাদা, যে কারণ এই কমিটি সুপারিশ করবে এবং বাস্তবায়নটাও মনিটরিং করবে। সেই জায়গাতে আপনি কিন্তু একজন শিক্ষক, কিন্তু এই সুপারিশমালা বাস্তবায়ন করতে আসলে পুলিশ লাগবে। সেখানে আপনাদের ভূমিকাটা কি হবে পরবর্তীতে সুপারিশ দেওয়ার পরে? কমিটির ভূমিকা কি হবে? আচ্ছা, প্রথমত বলে রাখি যে অনেকের মনে একটা কমন প্রশ্ন যে আগেও তো অনেক সুপারিশ ছিল, এগুলো বাস্তবায়ন হয়নি। আমি একটু পার্থক্য সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, অন্য যে আগে যে কমিটিটা ছিল তারা, আপনি একটু আমাদের এই কমিটিটার প্রতি আমি আশাবাদী কেন সেটা একটু বলি। যেদিন প্রথম কমিটি গঠন হয় সেদিনও কিন্তু আমি ওসমান ভাই আপনার এই প্রোগ্রামে কিন্তু এসেছিলাম, এবং তখন সবার ভিতরে একটা কমন একটা প্রশ্ন ছিল যে মানে সুপারিশটা মানে একটা কমিটি, বাট তখন আমরা বলেছিলাম আমরা একটু দেখি, যে কারণ কমিটি গঠন হলো আমরা বিষয়টাকে সামনে আগাই। আজকে গত 1 মাসে আমরা 6টা কিন্তু বড় মিটিং করে ফেলেছি, অর্থাৎ প্রতি সপ্তাহে একটারও বেশি মিটিং আমাদের হয়েছে। এবং মিটিংগুলো যদি আপনি দেখেন, কোনো মিটিং এমন হয়েছে 11টা বাজে বা 10টা বাজে আমরা শুরু করেছি, সন্ধ্যা 6টা 7টায় আমরা মানে মিটিং শেষ করেছি। অর্থাৎ আমি এটা বলতে চাই যে আমরা প্রত্যেকেই কিন্তু এখন খুব সিরিয়াসলি এই বিষয়টায় আমরা কিন্তু খুব কাজ করছি, এবং প্রত্যেকটা মেম্বার কিন্তু খুব মানে আপনার খুব পার্টিসিপেট, আমরা অনেক ডিবেট করছি, সূক্ষ্ম লেখাগুলোতে আমরা খুব মানে চিন্তাভাবনা করে লিখছি। তো আমি একটা জায়গায় আশা করব যে এই কমিটিটা বাস্তবায়নের যে বিষয়টা বললেন, হ্যাঁ একটা টাস্ক ফোর্স গঠন করার মাধ্যমে, সেটা আমাদের কমিটি মেম্বার হতে পারে, সরকার অন্য কোনো কমিটি ঠিক করতে পারে, সেটা সরকারের বিষয়, বাট একটা টাস্ক ফোর্স গঠন করে আমরা প্রতি 4 মাসে যেন অগ্রগতির বাস্তবায়নটা মনিটরিং হয়, সেই বিষয়টা আমরা রাখছি। তবে আমরা প্রত্যেকটা সুপারিশ এখনো পর্যন্ত সোফার
দেখা গেছে যে আমরা চেষ্টা করছি যেন মানে খুব বাস্তবায়নযোগ্য যেন হয়। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যেন বাস্তবায়নযোগ্য যেন হয়। রাইট। এবং এখানে যারা যারা সাহায্যকারী বাস্তবায়নকারী প্রত্যেকেই কিন্তু এখানে তার মানে সুবিধা অসুবিধা কি সাপোর্ট লাগবে মানে সবাই আমরা এটা মানে আমি যেটা বুঝতেছি যে সবাই আসলে বাস্তবায়ন করবে এই চিন্তা নিয়ে কিন্তু কথা বলছে যে ভাই আমি এটা পারবো না এখন মানে কিন্তু সে চিন্তা করছে বাস্তবায়ন করতে গেলে তার সমস্যা হবে, তাইলে আবার তাইলে কিন্তু তখন আবার আমরা রেট্রোফিটিং করছি যে হ্যাঁ এটা আমার এই সাপোর্ট লাগবে মানে আমরা সে ঠিক আছে দেন দিয়ে দেন মানে এই টাইপের হচ্ছে না কিন্তু এই জায়গাতে আমি আশাবাদী। সাইফুল আপনাকে ধন্যবাদ। কামাল ভাই ছোট্ট করে এই কমিটির সভাপতি শাহজাহান খান, কিন্তু আমরা জানি যে এক সময় উনি যখন মন্ত্রিসভায় ছিলেন তখন শাহজাহান খান হলে এই সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল। এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কি এই যে উনি জানেন যে সড়ক কিভাবে বিশৃঙ্খল করতে হয় এবং কিভাবে বিশৃঙ্খলা ফেরাতে হয় বা বিষে বিষ ক্ষয় বলে একটা কথা আছে, সেই কারণে কি ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং ওনারা যে আশাবাদী তার মানে শাহজাহান খানের কাছ থেকেই সমাধানটা আসছে? না, আমি এটা মনে করি না। দেখেন, একজন মানুষের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব না, একজন মানুষ সব সমস্যা তৈরিও করতে পারে না। উনি অত বিশাল ব্যক্তি না, পৃথিবীর কোথাও এরকম বিশাল ব্যক্তি পাবেন না এই যে একজন ব্যক্তি সব পারে। উনার আচরণগত কিছু কারণের কারণে উনি মানুষের কাছে ভিলেন হয়ে গেছে। আমাদের সমস্যাটা কি, আমরা সবসময় না একটা প্রবলেমে একটা ভিলেন খুঁজি, তো আমরা যাতে টার্গেট করা যায় আমরা খুব সহজে তাকে পেয়ে গেছিলাম। আসলে বিষয়টা কি, আমি খুব সংক্ষেপে আমি শেষ করছি। দেখেন, বিষয় হলো কি, আমাদের গাড়ি বেশি, রাস্তা কম। গাড়ি বেশি কেন? ওসমান ভাই একটু আগে বললেন একজন লোকের অনেক গাড়ি, এই গাড়িকে কমানো যায় না? যায় কমানো, সিম্পল। আপনি দেখেন সকালবেলা আপনি নিশ্চয়ই আপনি জানেন আপনার বাচ্চাকে অমুক বাচ্চাকে তমুক বাচ্চাকে বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য প্রত্যেক ফ্যামিলিতে একটা গাড়ি থাকে। ওরা বলে ড্রাইভাররা স্কুল ডিউটি করি, স্কুলে গাড়িতে নিতে হবে কেন? আপনি বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা স্কুলকে বলেন তুমি স্কুলে লাইসেন্স যদি তোমার বাস থাকে, তাহলে কিন্তু ভিড় কমে গেল একদম, একটা সাইড কিন্তু দেখেন প্রত্যেকটা জায়গায় মানে একটা বাসে 60টা প্রাইভেট কারকে রিপ্লেস করে দিবেন। আমাকে বলেন, আমরা তো ঢাকা শহরে চলাচল করি, আপনি চলেন আমিও চলি, রাস্তায় ভিড় হয় কেন? গাড়িগুলো থেমে থাকে, থেমে থাকতে হয় কেন? কারণ সে মনে করে থেমে থাকলে আমি বেশি যাত্রী পাবো। তো এই বেশি যাত্রী পাওয়ার মানসিকতাটা তার কিভাবে দূর করা যায়? যদি আপনি একটা গাড়ি চালাতেন সবসময়, যে যাত্রী পেলাম কি পেলাম না এটা চলবে, করবো না, আমি চলবো, সেই গাড়িটা আপনি করতেছেন না কেন? এটা বিআরটিসি করলেই পারে, বলবে যে আমি সাবসিডি দেবো না। আর আপনি জানেন লুক্সেমবার্গে টাউন সার্ভিস ফ্রি করে দেওয়া হয়েছে, একদম ফ্রি, এবং তারা হিসেব করে দেখেছে এতে যে শ্রম ঘন্টা বাঁচে ওই ফ্রি করাতে তাদের লাভ পোষায় যায় পরে, পোষায় যায়। তো আপনি সরকার, আপনার দায়িত্বটা কি? হ্যাঁ, সরকার অনেক জায়গায় সাবসিডি দিচ্ছে, এখানে দিবে না কেন? হ্যাঁ, আপনি পালন করেন, আপনি টাউন সার্ভিস করেন, এমন ভাবে করেন যাতে নাকি আপনার আচরণের কারণে ওই যাদেরকে আমরা দোষারোপ করছি ড্রাইভারকে অথবা মালিককে, তারা বাধ্য হবে আপনার আচরণের কারণে আপনার সঙ্গে কম্পিটিশনে আসতে। আসলে সমস্যাটা ওই জায়গায়, মানসিকতার সমস্যা। মানসিকতা কার সমস্যা? কামাল ভাই, সরকারের মানসিকতার সমস্যা। জি জি, ওসমান ভাই ছোট্ট করে সময় শেষ হয়ে গেছে। একটার যে আমি কিন্তু কাজী সাইফুন নেওয়াজের কথায় অনেক মানে আশাবাদী হচ্ছি যে নতুন, আপনিও বললেন নতুন ধরনের কমিটি, আপনিও কমিটির ভিতরে আছেন, আপনি একদম অন্তর থেকে বলেন যে আপনি দীর্ঘদিন পরিবহন এই বিশৃঙ্খলাটা দেখে আসছেন, এবার কি কোনো চেঞ্জ আসলে হবে? আমি ওই দিনও বলছি, আপনি আমার প্রশ্ন করেছিলেন যে শাহজাহান খান আহ্বায়ক এই কমিটি কী হবে। আমি আশাবাদী এই কমিটি টাস্কফোর্সের মাধ্যমে কাজ যদি আমরা শুরু করতে পারি, এই কমিটির দ্বারাই সড়ক নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আশাবাদ নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমরা যে এই সড়কের বিশৃঙ্খলা নিয়ে যে কথা বলছি, এই কমিটি যদি সেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, মাসুদ কামাল যেটা বলছিলেন যে শাহজাহান খান ভিলেন, আমরা মানে তিনি ভিলেন হয়ে থাকুক না, যদি উনি শৃঙ্খলা সত্যি সত্যি ফেরাতে পারেন, তিনি নায়ক হন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই সড়ক আমাদের জন্য নিরাপদ হোক। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।